মর্গ থেকে উধাও হচ্ছে একের পর এক লাশ। ফরেন্সিক স্পেশালিস্ট ডক্টর পবিত্র কলকাতার কাঁটাপুকুরের মর্গে নতুন চাকরি পেয়ে আসার দিন কয়েকের মধ্যে জানতে পারলেন সেখানে ঘটে নানান রকম অদ্ভুত সব ঘটনা। মর্গ থেকে রাতারাতি উধাও হয়ে যায় ডেড বডি। পুলিশি তদন্তে উঠে আসে হাড় হিম করা কিছু বিষয়, যা স্তম্ভিত করে দেয় ডিপার্টমেন্টের বাকিদের। রাত দুপুরে কি ঘটে সেই মর্গে, কারা জড়িয়ে আছে এই ভয়ঙ্কর কার্যকলাপের সঙ্গে, শুনুন গায়ে কাঁটা দেওয়া থ্রিলার উপন্যাস মর্গের নেকড়ে ইঁদুর, শুধুমাত্র দেবারতীর গল্পগ্রামে। এই উপন্যাসটি বর্তমানে গ্রন্থিত আছে দেবারতীর সেরা থ্রিলার বইতে। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের বিশেষ গল্প মর্গের নেকড়ে ইঁদুর। আজ আমার কর্মজীবন আরম্ভের ঠিক 1 মাস পূর্ণ হল। অবশ্য এর আগে কলকাতা মেডিকেল কলেজ থেকে MBBS, তারপর দিল্লির এইমস থেকে MD, এইসবের ফাঁকে ফাঁকে হাউস স্টাফশিপ বা মাস কয়েকের জন্য প্রাইভেট নার্সিংহোমে পার্ট টাইম প্র্যাকটিস কিংবা টুকটাক পেশেন্ট দেখা, এই সবই করেছি। তবু পুরো দস্তুর সরকারি চাকরিতে যোগ দিয়েছি 1 মাস আগে। সকাল থেকে এই নিয়ে মনটা বেশ উৎফুল্ল ছিল, কিন্তু অফিসে এসে যে পরিস্থিতির সম্মুখীন হতে হলো তাতে খুশি থাকা তো দূর, টেনশনে চিন্তায় পুরো মেজাজটাই তেঁতো হয়ে গেল। আমার প্রথম পোস্টিং হয়েছে কলকাতা পুলিশের মর্গে, কাঁটাপুকুর অঞ্চলে। আমার সব বন্ধুবান্ধবরা যখন গ্রাম বাংলার প্রত্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে বাধ্যতামূলক রুরাল কোটা ফুলফিল করতে গিয়ে তাদের ভালো মন্দ মেশানো বই পড়া জ্ঞানের সম্পূর্ণ উল্টো অভিজ্ঞতার মুখোমুখি হওয়া বিচিত্র সব অভিজ্ঞতা তুলে ধরছে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের গ্রুপে, আমি তখন খাস কলকাতায় বসে পা দোলাচ্ছি। কলেজ স্ট্রিট মেডিকেল কলেজ করে বেড়াচ্ছি। সপ্তাহে একদিন ছুটি মিলেই যায়, সেদিনটা নন্দন একাডেমি চষে ফেলি। কাজেই বন্ধুরা আমায় এখন বেশ ঈর্ষার চোখে দেখে। আমি তখন হাসি, খুব যে কার্ডিও নিউরো গাইনো করে তখন লাফাচ্ছিলি, আরে ফরেন্সিক নিয়ে স্পেশালাইজেশনটা করলেই তো পুলিশ লুফে নিত রে পাগলা। কথাটা মিথ্যে নয়, ফরেন্সিকের ডাক্তার এখন আমাদের দেশে ভীষণ কম। বিদেশের মতো আমাদের দেশে অটোপসি করার স্পেশালিস্ট ডাক্তার প্রায় পাওয়াই যায় না। ডাক্তারির প্রথম বছর থেকেই আমি ঠিক করে রেখেছিলাম হায়ার স্টাডি করলে ফরেন্সিকেই করব। এই মর্গে আছি আমি আর ডক্টর সরখেল। ডক্টর সরখেল মাঝবয়সী অভিজ্ঞ ডাক্তার। এই কয়েকদিনে বেশ ভালোই মনে হয়েছে। 1 সপ্তাহ ডক্টর সরখেলের ডিউটি থাকে, অন্য সপ্তাহে আমার। অল্টারনেট সপ্তাহগুলো আমরা লালবাজারের মেডিকেল রুমে বসি। এখানে কাজের চাপ মোটামুটি কমই থাকে, তবে মাঝে মধ্যে দুর্গাপুজোর সময় বা কোনো মিটিং মিছিল থাকলে হঠাৎ করেই অনেকগুলো বডি চলে আসে অটোপসি, মানে সাধারণ ভাষায় যাকে বলা হয় পোস্টমর্টেমের জন্য। তখন বেশ চাপ পড়ে যায়। এখানে আমার সহকারী বলতে 2 জন ডোম, লালটু আর ইরফান। আমরা অটোপসি করে সেই স্পেসিমেন্ট রিপোর্ট পাঠিয়ে দিই মেডিকেল কলেজের প্যাথোলজি ডিপার্টমেন্টে। সেখান থেকে চলে যায় পুলিশের কাছে। আমাদের দেশে পোস্টমর্টেম মূলত করে ডোমরাই, আমরা শুধু সুপারভাইজ করি। তবে ক্রিটিক্যাল কেস হলে তখন হাত লাগাতে হয়। এখানে লালটু, ইরফান, আমি আর ডক্টর সরখেল ছাড়া আছে ক্লার্ক ষষ্ঠীদা, রান্নার মালতী মাসি আর 2 জন সিকিউরিটি গার্ড। আমি আর ডক্টর সরখেল অল্টারনেট সপ্তাহে আসি, কিন্তু বাকিদের এখানে ফুল টাইম ডিউটি। ষষ্ঠীদার বয়স যদিও 70-এর উপর হয়ে গেছে, কিন্তু জয়নিংয়ের সময় তার বয়স এতটাই কমানো ছিল যে সে মনে হয় 80 বছরে রিটায়ার করবে। সে আগে ছিল লালবাজারে হাবিলদার। বছর 10 হলো বয়সের ভারে ওই ঝক্কির কাজ সামলাতে পারছিল না বলে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে। ওর কাজ মূলত মেডিকো লিগ্যাল ইনভেস্টিগেশনের জন্য কোন ডেড বডি আসছে, তার কেস হিস্ট্রি, কবে পোস্টমর্টেম হচ্ছে, এইসব ট্র্যাক করবার রেজিস্টার মেনটেন করা। বাইরের গেটে আছে যোগিন্দার আর ভূপতি, ওরা এখানকার সিকিউরিটি গার্ড। একমাত্র ওরাই অল্টারনেট করে 24 ঘন্টা মোতায়েন থাকে মর্গের দরজায়।
ওরা থাকে একটু দূরে পুলিশ কোয়ার্টারে। বাকি আমরা সবাই সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি থাকি। ডাক্তার হিসেবে এরকম বাঁধা ধরা ডিউটি পাওয়াটাও ভাগ্যের ব্যাপার বই কি। এমনিতে নিয়ম অনুযায়ী সূর্যোদয়ের আগে আর সূর্যাস্তের পরে কোনো পোস্টমর্টেম করা হয় না, তাই আমাদেরও থাকার কোনো অর্থ নেই। আমাদের রান্না করে মালতী মাসি। মালতী মাসিকে আমরা মাসি বলি ঠিকই, কিন্তু তার বয়স 35 মতো হবে বড়জোর। একটু মোটার দিকে গড়ন, হাসি খুশি, বেশ মা টাইপ। মালতী মাসি পুলিশের কর্মচারী নয়। এই মর্গের স্টাফরাই নিজেদের খাওয়া দাওয়ার সুবিধার জন্য মালতী মাসিকে ঠিক করেছিল 4-5 বছর আগে। সরকার থেকে গ্যাস সিলিন্ডার, রান্নার সরঞ্জাম বাবদ কিছু টাকা মাসে দেওয়া হয়, আর বাকি খরচ মালতী মাসির মাইনে সব স্টাফেরাই ভাগাভাগি করে দেয়। মাসি এমনিতে খুব ভালো, কিন্তু মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় সেতির দাগ থাকায় গৃহস্থ বাড়িতে রান্নার কাজ পেত না, আর এই কারণেই হয়তো মাসির বিয়েও হয়নি। কিন্তু আমাদের ওইসব ছুঁতমার্গ নেই। মাসির রান্নার হাত চমৎকার। তাছাড়াও মাসি প্রফেশনাল ধরনের নয়, নিজে থেকেই এটা ওটা করে দেয়। এই তো সেদিন আমার পেটটা একটু খারাপ হয়েছিল, অফিসে এসে বারবার ওআরএসের জল করে দিচ্ছিল। তারপর একদিন বৃষ্টিতে পুরো কাক ভিজে হয়ে অফিসে এসেছিলাম। আমার শার্টটা কেচে দিয়েছিল যত্ন করে। তাছাড়া সকালবেলাটা মাসি আনাজ বিক্রি করে বাজারে, কাজেই আমাদের বাজারে যাওয়ার ঝক্কিটুকুও পোহাতে হয় না। মাসিই সব নিয়ে আসে, আমরা এইটুকুতেই খুশি। বহু পুরনো এই বাড়িটা, ধুলি ধূসরিত আলমারি, তার মোটা ধুলোর আস্তরণে মোড়া সাবেক আমলের কাঁচ, কড়িবর্গার ছাদ আর ঝুলে ভরা বড় বড় ঘর। একপাশে বিশাল কোল্ড স্টোরেজ রুম, আর তাতে সার ভল্ট, যার এক একটায় রয়েছে প্রিজার্ভ করা বডি। কোনোটা এসেছে কয়েকদিনের জন্য, অটোপসি হবে, আবার চলে যাবে। কোনোটার আবার অ্যাক্সিডেন্টে মারা গিয়ে কোনো পরিচয়ই পাওয়া যায়নি। অজ্ঞাত কুলশীল হয়ে সেই হতভাগ্য ঘুমিয়ে রয়েছে বরফ শীতল ঠান্ডা ঘরে। আমাদের এখানে এইরকম গোটা 15 আনআইডেন্টিফাইড বডি রয়েছে, যারা এখানকার লং টার্ম রেসিডেন্ট। বেশ কয়েক মাস তারা এখানে থাকে। পুলিশি ক্লিয়ারেন্স পেয়ে গেলে চলে যায় মেডিকেল কলেজের স্টুডেন্টদের অ্যানাটমি ক্লাসে। এছাড়া আছে 2টো পোস্টমর্টেম করার অপারেশন থিয়েটার আদলের ঘর, যার এক একটা অব্যবহারে প্রায় বন্ধই পড়ে থাকে। আর কিছু অফিস রুম, আর আছে লম্বা লম্বা অন্ধকার জমাট বাঁধা ফাঁকা করিডর, যেখানে পা রাখলেই প্রতিধ্বনি মনে করিয়ে দেয় এখানে আমরা ছাড়াও হয়তো আরও কেউ আছে। অন্ধকার নৈশব্দও যেন তাদের উপস্থিতির জানান দেয় ফিস ফিস করে। মাঝে মাঝে মেডিকেল কলেজের স্টুডেন্টরা আসে পোস্টমর্টেম দেখতে, তখন এই শতাব্দী প্রাচীন বাড়িটা প্রাণ ফিরে পেয়ে একটু হলেও যেন গম গম করে ওঠে। তারপর ওরা চলে গেলে আবার ফিরে যায় মৃত্যুরাজ্যে। আমরা এই কজন শুধু থাকি জীবন্ত সমাজের প্রতিভূ হয়ে। আজও তেমনই এসে সবে বসেছিলাম নিজের কেবিনে। পেন্ডিং কাজ বলতে একটা বডি এসেছিল কাল বিকেলবেলা, সুইসাইড কেস। তার পোস্টমর্টেম করতে হবে আজ। তাড়াহুড়োর কিছু নেই, চাটা খেয়ে শুরু করা যাবে ক্ষণ। আমরা যে 3-4টে ঘর ব্যবহার করি সেগুলোকে ঝেড়ে মুছে সাফসুতরো করে রাখেন মালতী মাসি। বিশেষ করে আমার ব্যবহারের ঘরটা তো সবসময় ঝকঝকে হয়ে থাকে। বাকি সব ঘর অবশ্য খোলাই হয় না। চেয়ারে বসেই রুটিন মাফিক সঞ্চয়িতাকে একটা ফোন করেছিলাম। এই পৌঁছালাম, তুমি কোথায়? হসপিটালে পৌঁছে গেছো? এই যে এই ঢুকছি, রাস্তায় খুব জ্যাম। আচ্ছা পরে করছি, কেমন? বাস অটোর আওয়াজের মধ্যে সঞ্চয়িতার হাঁপানো ব্যস্ত গলা পেলাম। সঞ্চয়িতা আমার প্রেমিকা কাম মেডিকেল কলেজের ক্লাসমেট। আমি দিল্লির এইমসে যখন ফরেন্সিক সায়েন্স নিয়ে এমডি করতে গিয়েছিলাম, ও তখন সাইকিয়াট্রি নিয়ে কলকাতাতেই এমডিতে ভর্তি হয়েছিল। এখন ওর পোস্টিং বর্ধমানে। হসপিটালের কাছেই বাড়ি ভাড়া করে থাকে। 2 বাড়িতেই মোটামুটি ঠিক হয়ে আছে, আর বছর 2-এর মধ্যে আমরা বিয়ে করে নেব। সারা সপ্তাহ ওই কাজের ফাঁকে টুকটাক কথা হয় আমাদের। উইকেন্ডে ও এলে তখন দেখা হয়।
আমি ফোনটা রেখে সকালের মিঠে রোদে বসে আজকের কাগজটা খুলতে যাচ্ছিলাম। তার আগেই ঘরে হন্তদন্ত হয়ে ঢুকল ইরফান। পবিত্রদা, একবার শিগগিরই চলুন কোল্ড স্টোরেজে। এরা সবাই প্রথমে আমায় স্যার বলা শুরু করলেও আমি সবাইকে জোর করে দাদা বলিয়েছি। স্যারটার শুনতে আমার ভালো লাগে না। তাছাড়া মর্গের ডাক্তার হয়ে কাজ করতে গেলে যে ডোমেদের হাতে রাখতেই হবে সেটা আমার ছাত্রাবস্থা থেকেই জানি। তাই এসেই দাদাগিরি চালু করে দিতে এরাও আমাকে বেশ আপন করে নিয়েছে। ইরফানের মুখ দেখে আমি বুঝতে পারলাম সিরিয়াস কোনো ব্যাপারেই ও ডাকছে। আমি জলদি উঠে দাঁড়িয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। মালতী মাসি আমার চা নিয়ে ঘরে ঢুকছিল। আমি বললাম, মাসি, চাটা একটু ঢাকা দিয়ে টেবিলে রাখো, আমি আসছি। এই বলে আমি বেরিয়ে এলাম ইরফানের সঙ্গে। লম্বা করিডর দিয়ে হাঁটতে হাঁটতে ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, আবার ইঁদুরের উৎপাত নাকি? আমি জয়েন করবার আগে আগেই এই মর্গ কাগজের শিরোনামে এসেছিল, তাও কয়েক মাস আগে। মুখ্যমন্ত্রীর আচমকা পরিদর্শনে সেবার ধরা পড়েছিল কোল্ড স্টোরেজের ইঁদুরের ভয়ানক উৎপাত। অনেক আনআইডেন্টিফাইড বডিও মিউটিলেটেড কন্ডিশনে পাওয়া গিয়েছিল, যাদের বিভিন্ন অর্গ্যান ইঁদুরে খুবলে খেয়েছে। আমার আগে এখানে যিনি ছিলেন সেই ভারপ্রাপ্ত ডক্টর বটব্যালকে তারপরেই সরিয়ে দেওয়া হয় এখান থেকে। আমি সে কথা ভেবে বেশ টেন্সড হয়ে পড়লাম। ওরকম কিছু আবার হলে তো বেশ চাপের ব্যাপার। ইরফান মাথা নাড়ল। না, ওসব কিছু নয়। তবে রেফ্রিজারেটর কাজ করছে না ঠিকমতো? ততক্ষণে আমরা পৌঁছে গেছি কোল্ড স্টোরেজে। লম্বা বিশাল এক টেরে ঘর, তার দুপাশে মোট 100টা ভল্ট। টিউবলাইট জ্বলছে গম গম করে। দূরে একটা স্ট্যান্ড ফ্যানও রয়েছে। তার সামনে দেখলাম আমাদের আরেকজন ডোম লালটু দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই সেই ভ্যাপসা অদ্ভুত গন্ধটা এসে নাকে লাগল, যেটা এই ঘরের ট্রেডমার্ক গন্ধ। লালটু ছেলেটা এমনি বেশ হাসি খুশি। আমাদের এই গজনের নির্জন অফিসে ও সারাক্ষণই হই হুল্লোড় করে মাতিয়ে রাখে, আমাদেরও সময় কেটে যায়। কিন্তু এখন ও কেমন প্রচণ্ড ভয় পাওয়া গরুর মতো চোখে আমাদের দিকে তাকালো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। ইরফান, লালটু কেউই খোলসা করে কিছুই বলছে না। আমি এবার একটু জোরেই বললাম, আরে কি হয়েছে বলো, চুপ করে আছো কেন? আমার ধাতানিতে এবার কিছুটা কাজ হলো। ইরফান দেখলাম আমার পাশ থেকে এগিয়ে গেল পায়ে পায়ে 19 নম্বর ভল্টটার দিকে। তারপর ভল্টের সামনের হাতলটা ধরে টান মারল। 19 নম্বর ভল্টে তো কালকের কেসটা রয়েছে, যেটার আজ পোস্টমর্টেম হওয়ার কথা। আমি ভ্রু কুঁচকে এগিয়ে গিয়ে ভল্টের দিকে তাকালাম, আর সঙ্গে সঙ্গে আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমস্রোত নেমে গেল। ঠান্ডা লাশ ঘরের 19 নম্বর ভল্টের মধ্যে ট্রেটা ফাঁকা। ভেতরে লাশের কোনো চিহ্ন পর্যন্ত নেই। সেই বিশ্রী গন্ধটা যেন জোরে এসে নাকে ঝাপটা মারল আরও একবার। আমি সাদা চোখে লালটু আর ইরফানের দিকে তাকালাম। তাকিয়েই বুঝলাম ওরা আমার চেয়েও অনেক বেশি ভয় পেয়ে গেছে, তাই ওদেরকে আরও ভয় পাওয়ানোর কোনো মানে হয় না। গোটা ঘরটায় একবার আলগা চোখ বুলোলাম। মাথা ঠান্ডা রাখতে হবে, কি করণীয় ভাবতে ভাবতে বোকার মতো একটা প্রশ্ন করে ফেললাম, অন্য ট্রেগুলোতে দেখেছ? লালটু আর ইরফান হাঁ করে তাকালো আমার দিকে। প্রশ্নটা করেই বুঝতে পারলাম অত্যন্ত বোকার মতো প্রশ্ন করেছি। ডেড বডি কি এই ট্রেটা পছন্দ হয়নি বলে হেঁটে হেঁটে গিয়ে অন্য ভল্টের ট্রেতে ঢুকে শুয়ে পড়বে, নাকি উঠে বাইরে বেরিয়ে যাবে হাওয়া খেতে? তবু আমাকে সম্মান দেওয়ার জন্যই হোক বা অন্য যে কোনো কারণে লালটু আর ইরফান ক্যাঁচকঁচ শব্দে ট্রেগুলো খুলে খুলে দেখতে লাগল। 19 নম্বর ছাড়া এদিকের কয়েকটা লিগ্যাল কেসের জন্য কিছু বডি রয়েছে, যেগুলোর পোস্টমর্টেম হয়ে গেছে, কিন্তু এখনও পাঠানো হয়নি। আর 50 নম্বরের ওপাশের ভল্টগুলোয় সব আনক্লেমড বডি।
এদিকগুলো দেখা হয়ে গেলে ওই পাশেরগুলো দেখতে যাচ্ছিল লালটু। আমি অধৈর্য হয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। ওরা দেখছে দেখুক, কিন্তু ওপাশটা দেখে কোনো লাভ নেই, ওদিকটা খোলাই হয় না প্রায়। আমি জোরে জোরে হেঁটে চলে গেলাম ষষ্ঠীদার অফিস ঘরে। যা ভেবেছি তাই, মাথার উপরে মান্দাতার আমলের খটাং খটাং পাখা চলছে মৃদু স্বরে। আধা আলো আধা অন্ধকার ঘরটায় কেমন হোমিওপ্যাথি ওষুধের মতো গন্ধ ছড়াচ্ছে। তারই মাঝখানে চেয়ারে বসে কুঁজো হয়ে টেবিলের উপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ষষ্ঠীদা। সামনে রাখা বিবর্ণ হয়ে যাওয়া চাপদা রেজিস্টার খাতার উপরে ষষ্ঠীদার মাথায় যে কটা চুল এখনো অবশিষ্ট আছে সেগুলো উড়ছে ফরফর করে। আমি বেশি হট্টগোল করলাম না, শান্ত স্বরে ষষ্ঠীদাকে ডাকলাম, ষষ্ঠীদা, ও ষষ্ঠীদা। ষষ্ঠীদার প্রথমে ঘুম ভাঙল না, তারপর আরও 2-3 বার ডাকাডাকিতে হঠাৎ করে ধরফড়িয়ে উঠে সোজা হয়ে বসে আমার দিকে লাল চোখে তাকিয়ে ষষ্ঠীদা বলল, হ্যাঁ ডাক্তারবাবু বলো। কি হয়েছে? কোনো বডি এসেছে নাকি? না, বডি পালিয়েছে। মানে? মানে কালকের বডিটা কোল্ড স্টোরেজের ভল্টে নেই, ট্রে ফাঁকা। আপনি রেজিস্টারটা একবার বের করুন। ষষ্ঠীদার প্রায় কেশহীন ভ্রু দুটো বিস্ময়ে অনেকটা উপরে উঠে গেল, ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল, কিন্তু আমাকে কোনো প্রশ্ন করল না। ব্যস্তভাবে রেজিস্টার খুলতে খুলতে বলল, সে কি কথা স্যার, এইরকম তো জীবনে কোনোদিনও শুনিনি। আমি উত্তর দিলাম না। চিন্তায় আমার মাথার ভেতরের স্নায়ুগুলো চঞ্চল হয়ে উঠছে আস্তে আস্তে। ষষ্ঠীদা আবার প্রশ্ন করল, লালবাজারে জানিয়েছেন ডাক্তারবাবু? ষষ্ঠীদার কথায় আমার হুঁশ এলো। তাই তো, আগে তো ওখানে জানানো উচিত। আমাদের সব কিছুই তো কন্ট্রোলড হয় ওখান থেকে। আমি ষষ্ঠীদার টেবিলের ল্যান্ডফোন থেকে লালবাজারে ডায়াল ঘোরাচ্ছিলাম। এমন সময় ঘরে ঢুকলো লালটু। পবিত্রদা, বলছি এই 58 নম্বরটা ফাঁকা। মানে? মানে 58 নম্বর ট্রেতেও কোনো বডি নেই। পিছন থেকে বলল ইরফান। আমি দিশেহারা ভাবে ষষ্ঠীদার দিকে তাকালাম। 58 নম্বর তো আনআইডেন্টিফাইড বডি, এখানে পড়ে আছে অন্তত মাস 2। কবে খোয়া গেছে ওটা? অনেক সময় শিক্ষার চেয়ে অভিজ্ঞতা বেশি বড় হয়ে ওঠে। এক্ষেত্রেও সেটাই হলো। আমার অনভিজ্ঞ বুদ্ধি যেখানে হোঁচট খাচ্ছিল, ষষ্ঠীদা সেখানে হঠাৎই অ্যাক্টিভ হয়ে উঠল। দাঁড়ান দাঁড়ান ডাক্তারবাবু, আগেই লালবাজারে ফোন করবেন না। ওরা এসে বলে প্রথমে কিন্তু আমাদের ধরবে। কোল্ড স্টোরেজের ক্লোজ সার্কিট ক্যামেরাটা আপনি আসার আগে থেকেই খারাপ, ভুলে গেছেন? কেন এখনো সারানো হয়নি তাই নিয়ে জেরা করবে। তার চেয়ে আগে বরং একটা কাজ করুন, গার্ড দুটোকে ডাকুন, ওরা কি বলে দেখি। আমি থতমত খেয়ে ফোনটা বন্ধ করলাম। ষষ্ঠীদা একদম ঠিক বলেছে। আমি আসার আগে আগেই শুনেছিলাম ক্লোজড সার্কিট ক্যামেরা খারাপ হয়ে গিয়েছিল। আমি এসে চার্জ বুঝে নেওয়ার পর ডক্টর সরখেলকে জিজ্ঞেস করেছিলাম কোথায় রিকুইজিশন পাঠাতে হবে। উনিও তারপর কাজের মধ্যে ভুলে গেছেন। আমারও গড়িমসি করে করা হয়নি। এমনিতে সারা মর্গে কোথাও ক্যামেরা থাকে না, শুধু ওই কোল্ড স্টোরেজে, সেটাও খারাপ। আমি লালটুর দিকে তাকালাম। চট করে গিয়ে যোগিন্দর আর ভূপতিকে ডেকে আনো তো। লালটু ঝড়ের বেগে বেরিয়ে গেল। আমি রুমাল দিয়ে কপালের বিন্দু বিন্দু ফুটে ওঠা ঘামটা মুছে বললাম, ষষ্ঠীদা 58 নম্বর বডির রেকর্ডটা চেক করুন তো, কবে এসেছিল, কি কেস দেখুন তো। ষষ্ঠীদা এমনি যতই বুড়ো থুত্থুরে হোক, এখন দেখলাম খুব চটপটে হয়ে উঠেছে। মিনিট 5 মধ্যেই আনক্লেইমড আর আনআইডেন্টিফাইড বডির রেজিস্টার থেকে বের করে ফেলল সব ডিটেলস। আগে গত মাস মানে জুলাইয়ের 3 তারিখে এসেছে, পাঠিয়েছে বিধাননগর কমিশনারেট থেকে। নারকেল বাগান মোড়ে প্রচণ্ড রোদে মাথা ঘুরে পড়ে গিয়েছিল, আর জ্ঞান ফেরেনি, কোনো খোঁজও পাওয়া যায়নি। বয়স 30-35 বছর, পুরুষ। সানস্ট্রোক, তার মানে শরীরে কোথাও ইনজুরি নেই। কালকেরটারও রিপোর্ট দেখেছিলাম, পয়জন কনজিউম করে সুইসাইডের কেস, সেটাও ইয়াং মেল।
তার মানে ওই বডিটাও ড্যামেজড নয়, কোনো পাচার চক্র নয় তো। সেই দিনই একটা বিদেশি মেডিকেল জার্নালে পড়ছিলাম মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ আর টিস্যু পাচার রমরমিয়ে বেড়ে উঠেছে, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে। কিডন্যাপ করে কয়েক ঘন্টা অ্যানাস্থেশিয়া করে রেখে ফুসফুস, লিভার, প্যানক্রিয়াস, কিডনি, চোখের কর্নিয়া বের করে নিচ্ছে, তারপর ক্ষতবিক্ষত বডি ফেলে পালিয়ে যাচ্ছে। এমনকি হৃৎপিণ্ড অবধি পাচার হচ্ছে। সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর আগের মুহূর্তে গিয়ে অপেক্ষা করছেন অর্গান ট্রান্সপ্ল্যান্টেশনের জন্য। তাদের মধ্যে অনেকের কাছেই টাকাটা কোনো ইস্যু নয়। বিভিন্ন হাসপাতালের সঙ্গে গোপনে হাত মিলিয়ে সেই সব জায়গাতেই পাঠানো হচ্ছে এই সব অর্গান। সাপ্লাই করা হচ্ছে টিস্যু, চড়া দামে বিক্রি করা হচ্ছে। বিদেশে নাকি একটা লিভার $1.5 লক্ষ বেশি দামে বিক্রি হচ্ছে। ফুসফুস বা হৃৎপিণ্ড প্রায় $2-2.5 লাখ, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 1.5 কোটি টাকা। সেই রকমই কোনো গ্যাং কি কলকাতাতেও ঘাঁটি গাড়ল নাকি? কিন্তু এগুলো তো বহুদিনের প্রিজার্ভড বডি, এগুলোর অর্গানও তো কোনো কাজে লাগার কথা নয়। সঞ্চয়িতা একটু পরে ফোনে সব শুনে টুনে অবশ্য একটা ভালো পয়েন্ট বলল। আমার তো মনে হয় হেড অফিস থেকে হ্যারাস করলেও তোমার আগে ব্যাপারটা জানানো উচিত, থ্রু প্রপার চ্যানেল এগো। আর অর্গ্যানি যে হবে ভাবছো কেন? হাড় পাচার করার গ্যাংও তো হতে পারে, কিংবা ধরো স্কেলিটনের, ওগুলোরও তো খুব ডিমান্ড। আমি আরও চিন্তায় পড়ে গেলাম। এরকম কিছু হলে তো চিন্তার ব্যাপার। হ্যাঁ, কঙ্কাল পাচারের গ্যাংও আছে বটে, কিন্তু যতদূর জানি কলকাতাতে তাদের অস্তিত্ব আজ অবধি টের পাওয়া যায়নি। সবচেয়ে বড় কথা, ওই 58 নম্বরের পুরনো বডিটা কবে চুরি হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আর সেটার পর চোরদের সাহসও বেড়ে গেছে। তারা নিশ্চিন্তে 2 নম্বর বডিটা সরিয়েছে কাল। ভূপতি আর যোগিন্দার একই সঙ্গে এলো। যদিও আজ সকালে ডিউটিতে আছে ভূপতি, কিন্তু খবর পেয়ে কোয়ার্টার থেকে যোগিন্দারও চলে এসেছে। আমি ষষ্ঠীদার উল্টো দিকের চেয়ারে বসেছিলাম। জিজ্ঞেস করলাম, কাল রাতে ডিউটিতে কে ছিল? আমি সাহেব কাল রাতে 8টায় এসেছিলাম, আজ সকালে ভূপতিটা আসার পর চলে গেছি। যোগিন্দার রাত জাগা ক্লান্ত মুখে জবাব দিল, চোখে মুখে স্পষ্ট ভয়ের ছায়া। আমি ষষ্ঠীদার রেজিস্টারের দিকে তাকালাম। কাল 19 নম্বরের বডিটা ঢুকেছিল ঠিক বিকেল 4:35। তখন ডিউটিতে ছিল ভূপতি। তারপর আমরা 6টা সাড়ে 6টা নাগাদ সবাই বেরিয়ে গেছি। 8টায় এসেছে যোগিন্দার। আবার আজ সকাল 8টায় ডিউটি হ্যান্ডওভার হয়েছে ভূপতির হাতে। এর মধ্যেই একটা আস্ত লাশ পাচার হয়ে গেল। আমি যোগিন্দারের দিকে একটু কড়া চোখে তাকালাম। কাল রাতে কি গাঁজা টাজা খেয়েছিলে? হুজুর হনুমান জি কা কসম, আমি অন ডিউটি কুছ नहीं खाते हैं। গেটের সামনে সিধে হয়ে দাঁড়িয়েছিলাম হোল নাইট সাহেব, কুচ্ছু সাউন্ড भी পাইনি। আমি একটা বড় দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলাম। কলকাতা পুলিশের একমাত্র মর্গ থেকে দুটো লাশ গায়েব, তাও আবার একসঙ্গে নয়, প্ল্যান মাফিক কিছুদিন আগে পরে। মিডিয়া জানতে পারলে তো হয়ে গেল, মহাকরণ নড়ে চড়ে বসবে। তারপর সেখান থেকে লালবাজারের ওপর মহলে ছোটাছুটি হবে। শেষমেশ দায় এসে পড়বে আমার ঘাড়ে, আর লালটুর ভাষায় আমার পেছনে আগুন জ্বলে যাবে। না, এই চাপ আর নিতে পারছি না, একটা সিগারেট খেতেই হবে। আমি মর্গ থেকে বেরিয়ে বাইরের রাস্তায় এসে একটা সিগারেট ধরালাম। 2-3 বার বড় বড় ধোঁয়া ছেড়ে যেন মাথাটা একটু পরিষ্কার হলো। এমনিতে আমি খুব একটা ধূমপান করি না, কিন্তু কিছু কিছু সময় এতটাই চিত্ত বৈকল্য এসে পড়ে, তখন না খেয়ে পারা যায় না। উল্টো দিকে ছুনছুনওয়ালার বিশাল ওষুধের দোকান, সেখানে খদ্দের গিজগিজ করছে। সেদিকে তাকিয়ে ভাবলাম, ওদের জিজ্ঞাসা করে একবার দেখব কি।
ওদের দোকান তো সারা রাত খোলা থাকে। পরক্ষণেই ভাবলাম, না থাক, পুলিশ এসে যা করার করবে, আমি আর মাথা ঘামাবো না। যা আছে কপালে তাই হবে। আমি ফোন করার আগে মনে মনে পুরো ব্যাপারটা ছকে নিচ্ছিলাম। লালবাজারে জানানোর আগে পুরো জিনিসটা বুঝে নেওয়া উচিত। আমাদের এই মর্গটা অনেকটা পুরনো দিনের গির্জা প্যাটার্নের। একেবারে সামনে একটা মস্ত মরচে পড়া লোহার গেট, সেটা পেরিয়ে সামান্য খোলা জায়গা আগাছায় ভরে রয়েছে। তারপর প্রধান কোল্যাপসিবল গেট। আমরা বেরিয়ে গেলে বাইরের গেটে চাবি দিয়ে ভেতরের কোল্যাপসিবলের পাশে বসে থাকে গার্ডরা। কোল্যাপসিবলটা পেরিয়েই লম্বা করিডর শুরু, তার দুপাশে বেশ কয়েকটা ঘর। কিছুটা এগিয়ে গেলেই করিডরটা আবার দুটো করিডরে ভাগ হয়ে যাচ্ছে। সেই দুটো করিডর কোনাকুনি বেঁকে যাচ্ছে দুপাশে, সে দুটোরও দুপাশে ঘর। বাঁ দিকের করিডরটা দিয়ে গিয়ে বাঁ দিকের 2 নম্বর ঘরটা হলো কোল্ড স্টোরেজ। দুটো করিডর শেষে গিয়ে আবার মিশেছে একটায়, সেখানে রান্নাঘর, তারপর টয়লেট আর কিছু স্টোরেজ রুম। সবশেষে পেছনের দরজা, যেটা বন্ধই থাকে, বাইরে থেকে সেটা খোলার কোনো উপায় নেই। তাহলে আমি ভূপতি আর যোগিন্দারকে যেতে বলে ষষ্ঠীদার দিকে তাকালাম। কি করি বলুন তো? ডক্টর সরখেলকে ফোন করে জানাবো আগে? না 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 না, ওটি করবেন না, ওটি করবেন না। উনি তো ঘুরতে গেছেন, আর তাছাড়া আপনি নতুন এসেছেন তো, তাই জানেন না। উনি লোক ভালো নন, লাভ তো হবেই না, উল্টে মিডিয়ায় জানাজানি করে একেবারে একাকার করবেন। ওর উইকেও যে আগের বডিটা চুরি হতে পারে সেটা পুরো অস্বীকার করে আপনার ঘাড়ে দোষ চাপাবেন। ওর পেছনে অনেক বড় মাথাও আছে, দেখলেন না? সিএম ভিজিটের পর ওই ইঁদুরের কেসটা কেমন পুরোটাই ডক্টর বটব্যালের উপর চাপিয়ে দিয়ে ওনাকে ট্রান্সফার করে দিল, আর নিজের গায়ে একটা দাগ পর্যন্ত লাগতে দিল না। আপনার নতুন চাকরি, এখনই ওর পাল্লায় পড়বেন না। তার চেয়ে আপনি বরং লালবাজারেই জানান, আর দেরি করে লাভ নেই, যা হবার হবে। আমি মাথা নাড়ালাম। সঞ্চয়িতাও সেটাই বলল। দরজায় একটা শব্দ পেয়ে দেখি মালতী মাসি ঢুকছে, হাতে বড় বড় দুটো টিফিন ক্যারিয়ার। আগেই বলেছি মালতী মাসি আমাদের রাঁধুনি, যদিও এই বাড়িতে রান্নার অ্যারেঞ্জমেন্ট আছে, রান্নাঘরও রয়েছে, কিন্তু এই পরিবেশ বলে আমরা ইচ্ছে করেই এখানে রান্না করাই না। একটু দূরে পুলিশের পরিত্যক্ত ব্যারাকের দুটো ঘর আছে, কেউ থাকে না সেখানে। মালতী মাসি সকালের চাটা দিয়েই আগে চলে যেত সেই ঘরে, সেইখানে রান্না করে নিয়ে আসতো এখানে। কিন্তু আমি আসার 4-5 মাস আগে ওখানে মারাত্মক সাপের উপদ্রব শুরু হওয়ায় এখন মাসি নিজের বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে। সকাল বিকালের চা, কোনো দিন টুকটাক জল খাবার, এইগুলো এই বাড়ির ছোট রান্নাঘরেই করে। তারপর আমাদের সঙ্গেই সন্ধেবেলা চলে যায় তার বাড়ি, সেটাও কাছেই, হাঁটা পথ। আমি বললাম, মাসি আজ একটু পরে খাবো। আচ্ছা, কাল তুমি কখন বেরিয়েছিলে মনে আছে? কাল তো আপনারা বের হলেন, তারপরেই আমি বাসনগুলো মেজে রান্নাঘরে রেখে চলে গেলাম। ভূপতিদা ছিল তো, বলে গেলাম যে। না, সে ঠিক আছে। ষষ্ঠীদা বলল তুমি বাসন মাজার পর দরজা ঠিকঠাক বন্ধ করেছিলে তো? সবার খাওয়া হয়ে গেলে বিকেলে মালতী মাসি পেছনের দরজা দিয়ে বেরিয়ে কলে থালা বাসনগুলো ধুতে যায়। ধুয়ে নিয়ে এসে আবার সেই দরজা বন্ধ করে দেয়। কিন্তু সে তো সবাই থাকতে থাকতেই, তবে অনেকগুলো ঘর খোলাই হয় না। সেগুলোর জানলা দরজাগুলো অক্ষত আছে কি? জানলা ভেঙেও তো ঢুকতে পারে। ভূপতিরা রোজ নিয়ম করে সব ঘর টহল দেয় বলেও তো মনে হয় না। আর তাছাড়া মর্গেও যে চুরি হতে পারে, তাও আবার লাশ, সেটাকে ভাবতে পারে। আমি আর দেরি করলাম না, যা থাকে কপালে ফোন করে সব জানালাম লালবাজারে। পুলিশ যখন এলো তখন আমরা খেতে বসেছিলাম। অন্যদিন সবাই মিলে পেছনের ঘরটায় খাই, আজ ষষ্ঠীদার ঘরেই খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি। কারোরই মেজাজ ঠিক নেই। লালবাজার থেকে যে ইন্সপেক্টর এলেন তাকে আমি চিনি। এই 1 মাসেই রুটিন হেলথ চেক আপে আমার সাথে 2 বার এসেছিলেন লালবাজারের ওই মেডিকেল রুমে। নামটাও মনে আছে, আশিস সেনগুপ্ত। বয়স আমাদের মতোই হবে, পেটাই চেহারা,
চুলবুল পাণ্ডের আদলে চোখে একটা কালো সানগ্লাস, বেশ জবরদস্ত অ্যাপিয়ারেন্স। আশিসবাবু এসেই আমার দিকে তাকিয়ে সামান্য হাসলেন। কি ব্যাপার ডাক্তারবাবু? আমি আমতা আমতা করে পুরো ব্যাপারটা ওকে খুলে বললাম। তারপর কোল্ড স্টোরেজে নিয়ে গিয়ে সব দেখালাম। ওনার সঙ্গে আসা দুজন কনস্টেবল সঙ্গে সঙ্গে জায়গাটার কিছু ছবি তুলে নিল। পুরো কোল্ড স্টোরেজের লম্বা হল ঘরটা আশিসবাবু খুঁটিয়ে দেখছিলেন। পুরো ঘরটাই রিসার্চ ইনস্টিটিউটের ল্যাবরেটরির আদলে ক্লোজড। মোট 12টা এসি চলছে সব মিলিয়ে। একপাশে এতগুলো রেফ্রিজারেটর চালু রাখার যে বিশাল আপৎকালীন জেনারেটর, তারও একটা ছোট্ট ঘর রয়েছে। আশিসবাবু বললেন, আচ্ছা, এই ঘরের চাবি কার কাছে থাকে? আমার আর ডক্টর সরখেলের কাছে তো একটা করে থাকেই, এছাড়া আমাদের ডোম লালটুর কাছেও একটা রাখা থাকে। তো ডক্টর সরখেলকে জানিয়েছেন? উনি এই সপ্তাহটা ছুটিতে আছেন, কোথাও একটা ঘুরতে গেছেন স্যার। ষষ্ঠীদা পাশ থেকে বলে উঠল। হলের চার কোণায় 4টে ক্লোজড সার্কিট ক্যামেরা তাকিয়ে রয়েছে আমাদের দিকে। সেদিকে দেখে আশিসবাবু বললেন, আচ্ছা, ফুটেজ দেখার এই মনিটরটা কি আপনার ঘরে? না, মানে আমি মিনমিন করে বললাম গণ্ডগোলটা। শুনে টুনে আশিসবাবু মাথা নেড়ে চুপ করে গেলেন। তারপর এদিক ওদিক ঘুরে এগিয়ে এলেন 19 নম্বর ভল্টের দিকে। হাতল ধরে টানতেই ফাঁকা ট্রে বেরিয়ে এলো বাইরে। এরই মধ্যে কালকে বডিটা ছিল? হ্যাঁ, বডি রাখার ভল্টগুলো ছোটোখাটো চৌকো শেপের ফ্রিজের মতো, তবে পেছন দিকে অনেকটা লম্বা। যদিও আমি যখন দিল্লির এইমসে ছিলাম সেখানকার মর্গে এই ফ্রিজগুলোতে লক করার সিস্টেম ছিল, কিন্তু আমাদের এখানে তা নেই। হঠাৎ ঝুঁকে পড়ে আশিসবাবু মেঝে থেকে কিছু একটা কুড়িয়ে নিলেন। আমি উকি মেরে দেখলাম একটা ছোট পাতা, সবুজ রঙের। একদিকটা গুটিয়ে এসেছে কিছুটা, তাতে সামান্য কাদাও লেগে আছে যেন। পাতাটা দেখতে দেখতে আশিসবাবু জিজ্ঞাসা করলেন, তাই ঘরটা কি রোজ পরিষ্কার করা হয় নাকি? না না, 6-7 মাস অন্তর, মানে কোনো ভিজিট টিজিট থাকলে। আমাদের তো ফুল টাইম সুইপার কেউ নেই। আমি সত্যি কথাই বললাম। এরপর আশিসবাবু এগিয়ে এলেন 58 নম্বর ভল্টটার দিকে। সেখানটাও ঘুরে ফিরে দেখলেন, তারপর মাথা নেড়ে এগিয়ে এলেন। ঠিক আছে, চলুন বাইরে গিয়ে বসে যাক। আমরা বেরিয়ে আসতে কনস্টেবল দুজন ঘরটা সিল করে দিল। ভেতরে যারা শুয়ে রইল, হঠাৎ করেই তাদের জন্য আমার মনটা কেমন যেন করে উঠল। এই থমথমে করিডরে দাঁড়িয়ে তাদের নিরাপত্তার অভাব অনুভব করলাম যেন বড্ড। এরা চিরঘুমে ঘুমোচ্ছে, কাউকে বিরক্ত করছে না, কারা তাতেও ব্যাঘাত ঘটাতে চাইছে। আশিসবাবু এরপর আর ষষ্ঠীদার ঘরে গেলেন না, এসে বসলেন আমার ঘরে। আমার উল্টো দিকে চেয়ারে বসে দু একটা জায়গায় ফোন করে কিছু নির্দেশ দিলেন। তারপর চিন্তিতভাবে বললেন, ক্লোজ সার্কিট ক্যামেরাটা ফাংশনাল থাকলে কোনো চিন্তাই ছিল না। এই রিসেন্ট ওই ইঁদুরের কেসটা হয়েছিল তো, তারপর থেকে এদিকে হায়ার অথরিটির নজর আছে। সে যাই হোক, আপাতত আমি সবার জবানবন্দিগুলো নিয়ে যাই, তারপর আবার আসতে তো হবেই। প্রথমেই ডাকা হলো ইরফানকে। আমি একপাশে চুপ করে বসে রইলাম। আশিসবাবু একে একে প্রশ্ন করতে লাগলেন। অতিরিক্ত কিছুই জানা গেল না তেমন। আমি যা বললাম ইরফানও সেই কথাই বলল, লালটুও তাই। আসলে আমরা তিনজন তো মোটামুটি একই সঙ্গেই আসা যাওয়া করি, কাজেই সবাই একই জানি। ষষ্ঠীদার কাছ থেকে নিরুদ্দেশ হওয়া লাশ দুটোর ডিটেলস নিয়ে এরপর আশিসবাবু ডাকলেন ভূপতি আর যোগিন্দারকে, কিন্তু তাদের নিয়ে বসে রইলেন না। ঘুরে ঘুরে দেখতে লাগলেন পুরো বাড়িটা। অগত্যা আমিও সঙ্গে রইলাম। পোস্টমর্টেম যে ঘরে হয় সেই ঘরে ঢুকে অপারেশন টেবিল, দেরাজ সব পরখ করলেন আশিসবাবু। তারপর গেলেন অতিরিক্ত পোস্টমর্টেম ঘরে, তারপর একে একে সব বাড়তি ঘরগুলো। তবে কিছুই তেমন পাওয়া গেল না। ভূপতি আর যোগিন্দার ওরা কেউই কোনো অস্বাভাবিকত্ব লক্ষ্য করেনি কাল। পিছনের দিক থেকে বেরোনোর দরজাটা খুলে
সেইখানে দাঁড়িয়ে ভূপতির দিকে তাকিয়ে আশিসবাবু প্রশ্ন করলেন, কাল তোমরা কখনই দরজাটা বন্ধ কিনা দেখতে এসেছিলে? আগে এদিকটা তো বন্ধই থাকে। মালতীদি বাসন ধুয়ে আবার ছিটকানি দিয়ে দেয় ভেতর থেকে, তাই এদিকটা তো দেখিনি। এর মধ্যেই মালতী মাসি চা নিয়ে আসে সবার জন্য। চায়ের পেয়ালায় একটা চুমুক দিয়ে আশিসবাবু মালতী মাসির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কত বছর ধরে কাজ করছেন? এই 4 বছরের মতো স্যার। কোথায় থাকেন? ওই দাসপাড়া আছে না, ওরই ভেতরে। তা চাটা বেশ ভালো হয়েছে। আচ্ছা, রান্নাঘরটা কোন দিকে? মালতী মাসি মাথা নেড়ে কি যেন বলতে যাচ্ছিল। আমি ওকে থামিয়ে দিয়ে রান্নার ব্যাপারটা বুঝিয়ে বললাম আশিসবাবুকে। মালতী মাসি তো আর পুলিশের লোক নয়, পুলিশি জেরায় খামোখা ভয় পেয়ে যাবে। মালতী মাসি যে রান্না করে নিয়ে আসে আর বাকি সময় বাজারে আনাজ বিক্রি করে, সেটা আশিসবাবুকে বুঝিয়ে বললাম আমি। আশিসবাবু মর্গ থেকে বেরিয়ে বাইরে কিছুক্ষণ লোকজনকে জিজ্ঞাসাবাদ করলেন, তারপর চলে গেলেন। কিছুক্ষণ থম মেরে বসে রইলাম আমরা সবাই। তারপর বাড়ি ফেরার তোড়জোড় করতে লাগলাম। মনটা ভালো লাগছে না একদম। কপালে কি আছে কে জানে। আশিসবাবুর সঙ্গে আসা কনস্টেবল দুজন কিন্তু যায়নি। ওরা আজ আমাদের গার্ডের সঙ্গে এখানেই থাকবে। আমাদের ওপর অবশ্য এখনো অবধি কোনো নিষেধাজ্ঞা আসেনি, কাজেই আমরা বাড়ি চলে যেতে পারি। আমি একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। বিরস ক্লান্ত মুখে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে আমি রওনা দিলাম বাড়ির দিকে। অন্যদিন বাসে মেট্রোয় আমি বাড়ি যাই, কিন্তু আজ যেন শরীর আর চলছে না। অথচ কায়িক শ্রম বলে কিন্তু কিছুই হয়নি আজ। তবু স্নায়ুর চাপে সবকটা মাংসপেশি যেন বিদ্রোহ ঘোষণা করছে। ট্যাক্সিতে উঠে একটা সিগারেট ধরিয়ে সঞ্চয়িতাকে ফোন করলাম। ভাবলাম অন্য ব্যাপার নিয়ে কথা বলে স্ট্রেসটাকে একটু কমাবো, কিন্তু যা হয় এই নিয়েই কথা চলতে লাগলো। সঞ্চয়িতা বলল, আচ্ছা, তোমাদের গার্ড দুটো এরকম কোনো গ্যাংয়ের সাথে যুক্ত নেই তো? ওদের পক্ষেই কিন্তু লাশ সরানোটা সবচেয়ে সোজা। কিন্তু সরিয়ে নিয়ে যাবেটা কোথায় বলো তো? আমাদের গেট পেরিয়ে লাশ নিয়ে যদি কোনো গাড়িতেও ওঠাতে হয়, উল্টো দিকেই তো ঝুনঝুনওয়ালাদের অত বড় মেডিকেল স্টোর 24 ঘন্টা খোলা থাকে। আজ মর্গ থেকে বেরিয়ে ইন্সপেক্টর ওদের সব জিজ্ঞাসা করেছেন। সবাই এক বাক্যে বলেছে, ভূপতি আর যোগিন্দারকে কেউ কোনোদিনও রাতে গেটের পাশ ছেড়ে কোথাও যেতে দেখেনি। গাড়ি আসা তো দূর, হ্যাঁ কখনো সখনো হয়তো ঘুমে ঢুলেছে, সেটা দেখেছে, কিন্তু এইসব। আর তোমাদের ওই মাসি যে দরজা দিয়ে বাসন মাজতে বেরোয়, সেইখান দিয়ে যদি গার্ড দুটো নিয়ে যায়? ধুস, তুমি তো কখনো আসোনি এখানে, আমার থেকে শুনি আর কি বুঝবে। আমাদের মর্গের পেছনেই বিশাল ঝোপ জঙ্গল, 2-1টা পুরনো ব্যারাক আছে পুলিশের, তারপর বিরাট পাঁচিল। ওদিক দিয়ে গেলে সাপ খোপের কামড়েই মরে যাবে। লাশ নিয়ে যাওয়া তো দূর, নিজেরাই লাশ হয়ে যাবে। মালতী মাসি তো ভয়ে ভয়ে কোনো মতে কলতলায় বাসনগুলো মেজে চলে আসে। হ্যাঁ, কিন্তু সঞ্চয়িতা কি একটা বলতে যাচ্ছিল, তার আগেই দেখলাম বিপ বিপ করে আর একটা ফোন ঢুকতে লাগলো। সঞ্চয়িতাকে ছাড়তে বলে পরের ফোনটা রিসিভ করলাম আমি। হ্যালো, ডক্টর পবিত্র লাহিড়ী তো? আমি আশিস সেনগুপ্ত বলছি, লালবাজার থেকে। হ্যাঁ স্যার বলুন। আমি মুহূর্তেই সোজা হয়ে বসলাম। এর মধ্যেই রিপোর্ট লিখে ফেললো নাকি? করিতকর্মা তো, কে জানে কি লিখলো লোকটা। আপনি কি বেরিয়ে গেছেন? হ্যাঁ, মানে সন্ধ্যের পর তো আর কোনো কাজ হয় না, আর আমার কাছে তো কিছু ইনস্ট্রাকশনও ছিল না যে থাকতে হবে। না না, সে ঠিক আছে। বলছি, আমি আসার পর আমাদের কিছু লোক পাঠিয়েছিলাম পুরো জায়গাটা সার্চ করতে। একটা বডি ওরা পেয়েছে, মোস্ট প্রবলি কালকেরটাই। আপনি একবার এলে খুব ভালো হয়, কাল সকাল হলে অনেকটা দেরি হয়ে যাবে তো। হ্যাঁ, এই ভাই ঘোরাও ঘোরাও, গাড়ি ঘোরাও শিগগির। আরে স্যার, এটা তো ওয়ান ওয়ে, ঘোরাবো কি করে? এই তো বললেন টালিগঞ্জ যাবেন। আরে হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আর যাব না। যেখান থেকে উঠেছিলাম সেখানেই যাব।
তুমি ভাই কাটাপুকুরেই চলো, আবার তোমায় 100 টাকা বেশি দেবো। আমি এক্ষুনি আসছি স্যার। এর মধ্যেই পেয়ে গেলেন কোথায়? হ্যাঁ, একদম কাঁচা কাজ। আপনি একাই আসুন, ঠিক আছে? একাই আসবেন কিন্তু। আর ইরফান বা লালটুকে কিছু জানাবেন না, ওদের কোনো দরকার নেই। মর্গের একদম কাছ অব্দি না এসে ঝুনঝুনওয়ালার দোকানের একটু আগে দাঁড়াবেন, আমার লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে। ওদিকে ট্যাক্সিওয়ালা গজগজ করতে করতে গাড়ি অন্য একটা গলিতে ঢুকিয়েছে। হলুদ ট্যাক্সিদের নিয়ে এই এক ঝামেলা, এমনিতেই যেতে চায় না, তার উপর একটু এদিক থেকে ওদিক হলেই এদের মেজাজ। প্রায় 20 মিনিট মতো রাস্তা চলে এসেছি। যেতে যেতে উত্তেজনায় আমার শরীর গরম হয়ে যাচ্ছিল। মর্গের কাছাকাছি যেতে বলেছে, তার মানে ওখানেই কোথাও। তাহলে কি অর্গ্যান পাচারের আশঙ্কাটাই ঠিক? ঝুনঝুনওয়ালার দোকানের উল্টো দিকে নামতেই টুপি মাথায় লোকটাকে দেখতে পেলাম। পুলিশ, তা সে যতই সিভিল ড্রেসে থাকুক, দেখেই চিনতে পারি অন্তত এই কদিন একসঙ্গে কাজের সূত্রে। ওদের চাউনিটাই আলাদা। এদিকে ট্যাক্সিওয়ালা তো দেখি মহা বেয়াদব, বলে, না স্যার, 200 টাকা এক্সট্রা দিতে হবে, ফিরতি পথে প্যাসেঞ্জার পাবো না। একবার ভাবলাম বাছাধন জানে না একটু দূরেই পুলিশ দাঁড়িয়ে, আর আমিও পুলিশেরই ডাক্তার, দিই ব্যাটাকে করকে। কিন্তু এই সময় আর ঝামেলা করতে ভালো লাগলো না। টাকাটা দিয়ে আমি এগিয়ে গেলাম লোকটার দিকে। লোকটা কিছু না বলে আমার দিকে একবার ইশারা করে হাঁটতে শুরু করলো। পকেটে একটা হাত ঢোকানো, অন্য হাতটা ধীরে ধীরে একই তালে দুলে দুলে চলেছে পায়ের গতির সঙ্গে। এগিয়ে গিয়ে পা মেলালাম লোকটার সঙ্গে। কোথায় পাওয়া গেছে বলুন তো? আশিসবাবু কোথায়? মর্গের পেছনের জঙ্গলে, এদিক দিয়ে আসুন বলে ঝুনঝুনওয়ালার দোকান থেকে ডান দিকে ঘুরে মর্গের সামনে দিয়ে যাওয়ার কথা, কিন্তু তা না করে লোকটা বাঁ দিকের একটা সরু পথ ধরল। গলিটা সরু, কোনো মতে একটা রিক্সা ঢুকতে পারে এমন চওড়া, কিন্তু অসম্ভব নোংরা এবং অন্ধকার। ফলে এ পথে লোকজনের যাতায়াত নেই, তা সহজেই অনুমান করা যায়। গলিটার ঢোকার মুখে দেখতে পেলাম এটা এমন একটা জায়গা, কেউ এখান দিয়ে ঢুকলে বাইরের কেউ বুঝতে পারবে না, রাস্তা থেকেও ঠাউর করা যাবে না। এই 1 মাসে এই গলিতে কখনো না ঢুকলেও আন্দাজে বুঝতে পারছিলাম এই গলিটা দিয়ে ঘুরপথে আমাদের মর্গের পিছন দিকটায় যাওয়া যায়। গলিতে ঢোকার আগে ডান দিকে অস্পষ্টভাবে যেন যোগিন্দারকে দেখলাম। এক ঝলক দেখে মনে হলো দূরে মর্গের গেটে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। এদিকে অন্ধকারে লোকটা একটা টর্চ জ্বালালো। সেই টর্চের আলোয় আমরা দুজন খচর মচর পাতা মারিয়ে এগোতে লাগলাম। যত এগোচ্ছি এই দিকটা ধীরে ধীরে কেমন যেন জলা জলা হয়ে পড়ছে। গলিটা গিয়ে শেষ হয়েছে আমাদের মর্গের পিছন দিকের জঙ্গলে। ঝিঁঝি পোকার ডাকে মনে হচ্ছে এরপর নিজেদের কথাও শুনতে পাবো না। আমি আড়ষ্টভাবে হাঁটছিলাম। বিড়াল জাতীয় কোনো একটা জন্তুর ওপর মনে হয় একবার পা পড়ল, সেটা একটা চিৎকার করে ছুটে পালালো। এতক্ষণ বাদে লোকটা কথা বলল, দেখে হাঁটুন, এখানে কিন্তু খুব বেঁচের উপদ্রব। একটু আগে এখান দিয়ে যাওয়ার সময় আমাদের একজনের পায়ে কামড়েছে। আসলে কালকের বডিটা দুর্গাপুরের এক এমএলএর ছেলের বডি। ওপর মহল থেকে চাপ আসছিল, পোস্টমর্টম রিপোর্ট জলদি চাইছে, এদিকে বডি গায়েব। কি অবস্থা বলুন তো? তাই আশিস স্যারের অর্ডারেই আমরা বিকেল থেকে এদিকেই ছিলাম, আপনারাই দেখতে পাননি। তারপর পায়ের নিচের দিকটা চুলকোতে চুলকোতে বললাম আমি। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম পিছন দিকটায়। অস্বীকার করব না, আমার একটু ভয় ভয়ই করছিল। আমাদের মর্গের পেছন দিকটার বর্ণনা এইখানে সংক্ষেপে একটু দিয়ে দিই। প্রথম যেদিন কৌতূহলবশত কলতলা দিয়ে বেরিয়ে দুপুরের আলোয় বাইরেটা দেখেছিলাম, সেদিন সকালে বেশ বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টি ভেজা চোখে এক ঝলক দেখে সবচেয়ে প্রথমে যেটা মনে হয়েছিল সেটা হলো বাইপাসের আবর্জনার যে সেই বিশাল পাহাড় প্রমাণ স্তূপ, তার একটা ছোটোখাটো সংস্করণের মধ্যে প্রচুর সবুজ লতাপাতা আগাছা জন্মে গেলে যেমন হতে পারে ঠিক সেই রকম। জায়গাটার কোনো সংস্কার হয়নি অন্তত কয়েক বছর ধরে, দেখলেই বোঝা যায়। অথচ এটা কিন্তু পুলিশের প্রপার্টি।
আগেই বলেছি, এই জলা জঙ্গলের মধ্যে একটু দূরেই বহুকাল আগে ব্যবহার হওয়া পুলিশের দুটো শ্যাওলায় ভরা ব্যারাক আছে, যার আবছা দেওয়াল আমাদের কলতলা থেকে চোখে পড়ে। বহুকাল আগে হয়তো ওখানে কেউ থাকতো, কিন্তু এখন পুরোপুরি পরিত্যক্ত। আমরা ভুলেও কখনো এদিকটায় আসি না। সাপখোপ তো আছেই। আমি আসার আগেই নাকি বাসন ধোয়ার জায়গায় উঠে এসেছিল একটা মাঝারি মাপের গোখরো সাপ। এই গভীর অন্ধকারে সেই কথাই মনে পড়তেই গায়ে কেমন কাঁটা দিয়ে উঠল। চাকরিতে এসে শেষে প্রাণটাই খোয়াবো নাকি? আমার সঙ্গে লোকটা অন্ধকারের মধ্যে হ্যাঁচড় প্যাঁচড় করে দেখলাম এগোতে লাগলো ওই ব্যারাক দুটোর দিকে। আমি সভয়ে কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই দেখলাম ব্যারাকটার বাইরে আশিসবাবু দাঁড়িয়ে রয়েছেন, হাতে একটা জোরালো টর্চ, পায়ে হাঁটু অবধি জুতো। আমি কাছাকাছি যেতেই আশিসবাবু বললেন, আসুন ডাক্তারবাবু। ভেতরে? কিন্তু এখানে তো সাপ ভর্তি শুনেছিলাম। ভুল শুনেছিলেন। আশিসবাবু আমার দিকে চেয়ে কথাটা বলে ভেতরে ঢুকে গেলেন লতা পাতার ফাঁক দিয়ে। আমার সঙ্গে লোকটাও পিছন পিছন ঢুকে গেল। বাইরে থেকে যেন ভিতরের ক্ষীণ আলো চোখে পড়ল। আর এরা যেভাবে কনফিডেন্টলি ভেতরে ঢুকে গেল, আমি একটু সাহস করে ঢুকেই পড়লাম ভেতরে। ঢুকে কিন্তু কাউকে দেখতে পেলাম না। মনে হলো কোনো পোড়ো বাড়িতে এসে পড়েছি। ঘরের একটা দিক ভেঙে চুরে দ্বিতীয় ঘরটায় যাওয়ার মতো মস্ত ফাটল তৈরি হয়েছে। মোটা মোটা বট অশ্বত্থ গাছের ঝুড়ি এসে ঢেকে ফেলেছে চারিপাশ। ঘরের এক কোণে বেশ কয়েকটা নোনা ধরে যাওয়া বাঁশ লম্বালম্বি দাঁড়িয়ে রয়েছে। ক্ষীণ আলোর উৎসটা ওই ভেতরের ঘর থেকেই আসছে। আশিসবাবুর ডাকে সম্বিত ফিরল। ডাক্তারবাবু, এদিকে এদিকে আসুন। দেখলাম উনি ওই ঘর দিয়ে ফাটলের মুখটায় দাঁড়িয়ে আমায় ডাকছেন। আমি কোনো মতে সাবধানে এগিয়ে ফাটলে গিয়ে উঠে একটা ছোট্ট লাফ দিলাম। আমি তেমন লম্বঝম্ব করতে পারি না কোনো কালই। এমনিতে একটু নাদুস নুদুস করো না। আবার বই, সিনেমা এইসব নিয়ে থাকতেই ভালোবাসি চিরকাল। এইসবও যে করতে হবে তা কোনোদিনও ভাবিনি। লাফটা দিয়ে অবশ্য খুব একটা লাগলো না, শুধু কনুইয়ের নিচটা পুরনো ইটের খসায় ছড়ে গেল। পায়ে গোড়ালির উপরটাও কেমন চুলকোচ্ছিল। আমি ঝেড়ে ঝুড়ে মোবাইলের আলো জ্বেলে সেখানটায় চুলকোতে গেলাম। হঠাৎ সামনের দৃশ্যটা দেখে আমার চোখ প্রায় ঠিকরে বেরিয়ে এলো। এই ঘরটার অবস্থা আগেরটার চেয়ে আশ্চর্যজনকভাবে অনেকটা ভালো, পরিষ্কারও। আশিসবাবু, আমাকে নিয়ে আসা লোকটা আর আরও দুজন লোক দাঁড়িয়ে রয়েছে সেখানে, একটা বড় টেবিলের চারপাশে। সবার হাতেই জ্বলছে টর্চ। সেই টর্চের আলোতে বিস্ফারিত চোখে দেখলাম টেবিলটার একপাশে পড়ে আছে কালকেই মর্গে আনা 19 নম্বরের সেই লাশ, একই রকমভাবে। আমি এগিয়ে গিয়ে আশিসবাবুর দিকে তাকালাম। এটা এখানে কি করে এলো? মানে কে নিয়ে এলো? সেটাই তো জানার ডাক্তারবাবু। আপনি আগে বডিটাকে ভালো করে দেখুন তো, কোনো অর্গান রিমুভ হয়নি বলেই তো মনে হচ্ছে। কাছে যেতেই একটা পচা গন্ধ পেলাম। সেটাই স্বাভাবিক। কাল রাত থেকে যদি এখানে পড়ে থাকে, এতক্ষণে রাইগার মর্টিস তো বটেই, পরের ধাপ লাইভার মর্টিসও শুরু হয়ে গেছে। অর্থাৎ যেহেতু এতক্ষণ ধরে হৃৎপিণ্ড কোনো রক্ত পাম্প করছে না, মাধ্যাকর্ষণ শক্তি সেটাকে টানতে শুরু করেছে নিচের দিকে। ফলে মাটির দিকের অংশগুলোয় স্বাভাবিকভাবেই লালচে গোলাপি রঙের রক্ত জমাট বাঁধা দাগ দেখা দিয়েছে। ডাক্তারি পরিভাষায় আমরা যেটাকে বলি পোস্টমর্টেম স্টেইন। আমি খুঁটিয়ে দেখছিলাম বডিটা। রাইগার মর্টিসের নিয়ম মেনে মাংসপেশিগুলো শিথিল হচ্ছে আস্তে আস্তে। খুব শিগগিরই এবারে ভেতরের কোষ আর টিস্যুগুলো পচতে শুরু করবে। ধীরে ধীরে দেখতে দেখতে শরীরের নিচের দিকে তাকাতে কি যেন একটা অস্বাভাবিকত্ব টের পেলাম। আমি ভালো করে তাকালাম। তলপেট, জেনিটালস, 2 উরু, না কিছুই নেই তো। তবু আমার ডাক্তারি ষষ্ঠেন্দ্রিয় যেন আমার মস্তিষ্কে আরও একবার বার্তা পাঠালো, কিছু একটা গণ্ডগোল আছে, ডেফিনেটলি আছে। আমি আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে আরও ভালো করে দেখতে লাগলাম। পুরো পেনিস অর্থাৎ পুরুষাঙ্গটাই যেন একটু বেশি ফুলে রয়েছে।
একদম উপরের অংশের ফোর স্কিনটা যেন খোবলানো। পাক্কা 3 মিনিট ধরে দেখে গোটা পেনিসটাতে অজস্র কামড়ের দাগ আবিষ্কার করলাম, সঙ্গে কিছু নখের আঁচড়ও। আর একটু নিচে যেখানটায় কর্পাস স্পঞ্জিউসাম থাকে সেইখানটাতেও দাঁতের দাগ সুস্পষ্ট। এতটাই জোরে কামড়ানো হয়েছে যে রক্ত বেরিয়ে এসে কালো হয়ে রয়েছে। পেনিসের নিচের স্ক্রোটামেও পাশবিক কামড়ের দাগ। আমি প্রায় 15 মিনিট ধরে দেখে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে আশিসবাবুর দিকে তাকালাম। সবাই হাঁ করে আমার দিকে তাকিয়ে। আমি বললাম, হ্যাঁ, অর্গান সব ঠিকই আছে, কোনো স্টিচও নেই। তবে এখনো কি নিয়ে যেতে পারেনি বলছেন এখান থেকে? টেম্পোরারিলি লুকিয়ে রেখেছে? না, তা নয়। বডিটার উপর সেক্সুয়াল টর্চার করা হয়েছে, আর সেটা মোস্ট প্রবাবলি মারা যাওয়ার পরেই, তাহলে বাইট মার্কস এতটা ক্লিয়ার থাকতো না। সে কি, ডেড বডি, তার উপর মেল, সেখানেও সেক্সুয়াল টর্চার? হ্যাঁ, নেক্রোফিলিয়া। মানে এরকম আবার হয় নাকি? হয়, খুব রেয়ার কেস। কোনো কোনো মানুষের মৃতদেহের সঙ্গে সেক্স করবার বা মৃতদেহের ওপর টর্চার চালানোর বিকৃত প্রবণতা থাকে। যেমন কিছু পারভার্ট বাচ্চাদের উপর সেক্সুয়াল টর্চার করে আনন্দ পায়, তাদের পিডোফিল বলা হয়। তেমনি এদের বলা হয় নেক্রোফিলিয়াক। ছোটবেলায় খুব হিংসে বা অত্যাচারের শিকার হলে অনেক সময় এই পারভার্সনগুলো দেখা যায়। তবে আজ অবধি নেক্রোফিলিয়াকদের কথা কেস স্টাডিতেই পড়েছি, কোনোদিন দেখিনি। ইন্ডিয়াতে কেউ আছে বলেও শুনিনি। আপনি এক কাজ করুন, আপাতত যত তাড়াতাড়ি সম্ভব এটাকে মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে পাঠিয়ে দিন, সেখান থেকে আরও ডিটেলস জানা যাবে। বেশি দেরি করলে কিন্তু সেই প্রুফটাও চলে যাবে। কথা বলতে বলতে আমি আর থাকতে পারলাম না। হাঁটুর নিচটা বড্ড চুলকোচ্ছে। হাত দিয়ে চুলকোতে যেতেই বড় কিছু একটা ঠেকল। চমকে উঠে টর্চের আলোয় দেখি একটা জোঁক তখন থেকে মহানন্দে আমার রক্ত চুষে ফুলে ঢোল হয়ে উঠেছে। আর আমি কিছু বুঝতেই পারিনি। আমার গাটা শিরশির করে উঠল। সঞ্চয়িতা শুনে তো ফোনে উত্তেজনা আর চেপে রাখতে পারছিল না। হ্যাঁ, কি বলছো তুমি? নেক্রোফিলিয়াক কলকাতায়? এ তো রেয়ার স্যাম্পল। ইস, পুলিশ ধরতে পারলে বলবে কিন্তু আমাকে। আমি ছুটতে চলে যাব এখান থেকে। আমাকে কয়েকটা সেশন কিন্তু স্টাডি করতে দিতেই হবে। আরে দাঁড়াও তুমি, যে আছে যার তালে। সত্যি আমার এখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কপালে কি ঝুলছে ভেবে, আর তুমি তোমার সাইকিয়াট্রির সাবজেক্ট খুঁজছো। আবার কিসের চাপ? বডি তো পেয়ে গেছো। আরে পেলেও বা আগের বডিটা কোথায় গেল, কিভাবে চুরি হলো? আর এই নেক্রোফিলিয়াক লোকটাকে পুলিশ তো খুঁজে বের করবে নাকি? সেই পুরো ইনভেস্টিগেশন প্রসেসেই তো আমাকে নিয়ে টানা হ্যাচড়া চলবে। তোমার কি বুদ্ধিশুদ্ধি সব লোপ পেল নাকি? আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা টেবিলে রেখে চেয়ারে হেলান দিয়ে শুয়ে পড়লাম। বিরক্ত লাগছে, খুব আশ্চর্যও লাগছে। এটা যে নেক্রোফিলিয়াক কারোর কাণ্ড সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু কে সে? সঞ্চয়িতার কথা অনুযায়ী বেশিরভাগ নেক্রোফিলিয়া ডেভেলপ করে নিজের প্রতি আত্মবিশ্বাসহীনতা আর কারোর থেকে রিজেক্ট বা উপেক্ষিত হওয়ার ভয় থেকে। তেমন কে আমাদের মর্গে এসে হানা দিয়েছে? তাছাড়া সে কি করে ঢুকলো ভেতরে? কি করেই বা লাশটাকে বয়ে নিয়ে গেল ওখানে? ব্যারাকের ঘরের ওই টেবিলটা সম্ভবত অনেকদিন আগে থেকেই পড়ে আছে, কিন্তু সেখানে এতটা রাস্তা লাশ বয়ে নিয়ে যাওয়াটা তো একটা ফ্যাক্টর। আর তার উপর নেক্রোফিলিয়ার নজির হিসাবে অ্যানাল ইনজুরি থাকার কথা, সেটাও নেই। শুধু জেনিটালিয়ায় কামড়ের দাগ। সময় পাইনি বলেই কি? কাল রাতের ওই ঘটনার পর আমি আর বাড়ি যাইনি। সামনের দিকে গিয়ে যোগিন্দারকে ডেকে দরজা খুলিয়ে ভেতরে এসে আমার ঘরে বসে পড়েছিলাম। মাথা বনবন করে ঘুরছিল। বাড়িতে ফোন করে বলে দিয়েছিলাম আজ ফিরব না। আমি অবশ্য একা ছিলাম না, এখানে পাহারার জন্য রাখা 2 জন কনস্টেবল আর সুজয় বলে আশিসবাবুর ওই অ্যাসিস্ট্যান্টটাও ছিল আমার ঘরেই। সবাই ভোরে উঠে কোথাও বেরিয়েছে হয়তো বাইরে। শুধু একপাশে একজন কনস্টেবল দেখলাম বসে বসেই ঘুমোচ্ছে।
ঘড়িতে দেখলাম সকাল 7:30। একটু আগে ঘুম ভেঙে যেতে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে সঞ্চয়িতাকে ঘুম থেকে তুলে বলেছিলাম পুরো ঘটনাটা। এখন উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। খিদে খিদে পাচ্ছে। কাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে না। কেমন একটা অরুচিতে বিস্বাদ হয়ে আছে মুখটা। আমার ঘরের জানলা দিয়ে দূরের সেই পরিত্যক্ত ব্যারাক আর আশেপাশের জঙ্গলের একটা অংশ অল্প দেখা যাচ্ছে। কেউ ভাবতে পেরেছিল যে ওর মধ্যে কোনো মানবরূপী পশু এইরকমভাবে ডেড বডি নিয়ে টর্চার করছে? আবার আমার মনে হলো, নিয়ে গেলটাই বা কী করে? যোগিন্দাররা তো সামনে পাহারায় আর পিছনের দরজা বন্ধ। নিঃশব্দে রাতের অন্ধকারে একটা লাশ বয়ে নিয়ে যাওয়া তো চারটিখানি কথা নয়। নিজের মনেই ভাবছিলাম, হঠাৎ দেখি ষষ্ঠীদা ঢুকেছে ভেতরে। কি ব্যাপার ষষ্ঠীদা, এত সকাল সকাল? আরে সকাল কি, আমি তো যোগিন্দারের থেকে ফোনে শুনে ছুটতে ছুটতে আসছি। কি নেগড়ের মতন একটা জন্তু নাকি বডিটাকে খুবলেছে। আমি এই অবস্থাতেও হেসে ফেললাম। কাল আশিসবাবু পই পই করে ব্যাপারটা গোপন রাখতে বলে গিয়েছেন, কিন্তু এর মধ্যেই দেখছি যোগিন্দার বলে দিয়েছে ষষ্ঠীদাকে, তাও আবার নিজের মতো করে। আমি বললাম, আরে নেকড়ে নয়, নেক্রোফিলিয়াক। হ্যাঁ, কি বস্তু সেটা? খায় না মাথায় দেয়? আরে খায়ও না, মাথাতেও দেয় না। এটা একটা মানসিক বিকৃতি, যাতে মৃতদেহের প্রতি যৌন ইচ্ছা হয়, মানে ভালো বাংলায় সব কামি। আমি ব্যাখ্যা করতে চেষ্টা করলাম। ষষ্ঠীদা বিস্ফারিত চোখে ঘৃণা অবিশ্বাস মাখানো একটা এক্সপ্রেশন দিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, মানে তারা মানুষ? আলবাত মানুষ। তোমার আমার মতোই তারা ঘুরে ফেরে খায় দায়, কিন্তু তাদের সেক্স করবার ইচ্ছে জীবন্ত মানুষের সঙ্গে হয় না, হয় ডেড বডির সঙ্গে। মরার সঙ্গে? মরার সঙ্গে ওইসব করে কি পাবে? মানে আপনি আমার ছেলের মতন, এসব বলতে লজ্জা করছে, তবু বলছি, মরা কি নিজে থেকে কিছু করতে পারে? একটু আগে সঞ্চয়িতার নেক্রোফিলিয়া নিয়ে আমাকে বেশ কিছুক্ষণ বোঝাচ্ছিল। আমি নিজের এবং সেই জ্ঞান মিলিয়ে মিশিয়ে বললাম, আসলে এই প্রবৃত্তিটা আসেই কোনো প্রোটেস্ট ছাড়া সেক্স করবার ইচ্ছা থেকে। পার্টনার যতই সেক্সে আগ্রহী হোক, সে তো জীবন্ত মানুষ। সে নিজের মতো মুভমেন্ট করবে ইন্টারকোর্সের সময়, নিজের পছন্দ অপছন্দ অনুযায়ী চলবে। এরা সেটুকুও চায় না, আবার অনেকে রিজেক্ট হওয়ার ভয় থেকেও এটা করে। তাই মরার সঙ্গে এইসব নোংরামি করে স্বাদ মেটায়? ছি 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 ছি, ভাবতেই গা গুলে উঠছে। একদিন ইঁদুরের উৎপাত ছিল, আর এখন ছি, এই যে দেখছি নেকড়ে ইঁদুর। নেকড়ে নয়, নেক্রোফিলিয়াক। ওই হলো, ভাবতেই গা গিনগিন করছে। 6টা ছেলেমেয়ের বাপ হয়েও এমন সৃষ্টি ছাড়া কাণ্ড কোনোদিন শুনিনি বাপু। আচ্ছা, এরা কি সত্যি হয়, নাকি তোমাদের এই ডাক্তারি থিওরিতেই আছে শুধু? কি বলছেন হয় না মানে? আমেরিকার একটা কেস এক্ষুনি শুনলাম ফোনে। নাম ছিল এডমুন্ড কেম্পার। সে শুধু নেক্রোফিলিয়াকই ছিল না, সেক্সের পর ডেড বডির মাংসও খেত। লিফট দেওয়ার নাম করে মেয়েদের গাড়িতে তুলত, তারপর বাড়ি নিয়ে গিয়ে খুন করে তাদের বডির সঙ্গে ইন্টারকোর্স করত। এমনকি নিজের মায়ের সঙ্গেও এই কাণ্ড করেছিল। এদিকে তার চেহারা, কথাবার্তা অত্যন্ত বুদ্ধিদীপ্ত। আপনি বুঝতেই পারবেন না কিছু। সেই জন্য পুলিশের ধরতেও প্রায় কালঘাম ছুটে গিয়েছিল। জেলে বসে ইন্টারভিউতে বলেছিল তার নাকি জীবন্ত মানুষের প্রতি কোনো আকর্ষণই আসে না। তার উপর মা ছোট থেকে খুব শাসন করত, সেই আক্রোশও ছিল। ডেড বডির সঙ্গে সেক্স করলে নিজে যা ইচ্ছে তাই করতে পারত। প্রবল ডমিনেন্ট করবার ইচ্ছে থেকেই জন্ম নিয়েছিল নেক্রোফিলিয়া। তবে সারা পৃথিবীতে এই রোগী খুবই রেয়ার। কি সাংঘাতিক! এরকম কে কানে এসে বাসা করলো রে বাবা, শুনেই তো ভয় করছে। দেখা গেল ওই নেকড়ে ইঁদুর কাউকে না পেয়ে জ্যান্ত মানুষকেই মেরে তারপর ছি 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 ওইসব করার ফোন দিয়ে আঁটতে লাগলো। এই বুড়ো বয়সে এসে কি উৎপাদ রে ভাই! নেকড়ে ইঁদুর আবার কি? আরে ওই যে কি নেকড়ে ফিরি না কি, আর যে মর্গের মরাদের সাথে এইসব করে, সেও তো ইঁদুরেরও অধম।
ষষ্ঠীদার সরল ব্যাখ্যা শুনে কি একটা বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই আশিসবাবুর ফোন এলো। আমি ফোনটা নিয়ে বাইরে করিডরে এলাম। আশিসবাবুও গোপনীয়তার ওপর খুব জোর দিচ্ছেন। ডাক্তারবাবু শুনুন, একটু বাদেই একটা বডি যাবে আপনাদের মর্গে। এটাও ওই দুটোর মতনই, ইয়াং, মেজর কোনো ড্যামেজ নেই, মেল। কিন্তু এখন তো কোল্ড স্টোরেজ সিল করা রয়েছে। আমাদের লোক গিয়ে সিল খুলে ঢোকাবে, আর আজ রাতে কোনো সিল বা গার্ড থাকবে না, সেটা সবাইকে কনভে করে দেবেন কেমন? শুধু আপনাদের নিজস্ব গার্ড বাইরে যেমন থাকে তেমনই থাকবে। আপনি নর্মালি সবাইকে নিয়ে সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে বেরিয়ে যাবেন। কি বোঝা গেল তো? আচ্ছা। আর এই বিষয়টা কাউকে জানাবেন না কিন্তু। আর আপনাদের স্টাফেদেরকেও বলবেন যে পুলিশ আর বেশি ঘাঁটাঘাঁটি করছে না এই ব্যাপারটা নিয়ে। বুঝেছি, আপনি আজকেও ট্র্যাপ ফেলে লোকটাকে ধরার চেষ্টা করছেন, কিন্তু বডিটা ওখানে না পেলেই তো সে বুঝে যাবে আমরা জায়গাটা ট্রেস আউট করে ফেলেছি। আর সেও ওখানে নতুন বডি নিয়ে যাবে কেন? বডি ওখানেই আছে, ল্যাবে স্যাম্পেল নিয়ে আবার ওখানেই রেখে আসা হয়েছে। কাল রাতে দেখে না থাকলে বা কালকের ঘটনা না জানলে কেউ বুঝতেও পারবে না যে আমরা ওইখানে গিয়েছিলাম। আপনি কিন্তু কাউকে বলবেন না ব্যাপারটা। আমি আর চোখে ষষ্ঠীদার দিকে তাকালাম। আমার দুম করে রাগ গিয়ে পড়ল যোগিন্দারের ওপর। বেটা একটা কথা চেপে রাখতে পারল না। ফোনটা রেখে আমি ষষ্ঠীদাকে গিয়ে বললাম, ষষ্ঠীদা, এই ব্যাপারটা কিন্তু কাউকে জানাবেন না। না না, এই ভুল কেউ করে? একটু পরে সবাই একে একে এলো। লালটু, ইরফান, ভূপতি, মালতী মাসি সবার জন্য চা নিয়ে আসতে আমি আশিসবাবুর কথা মতো ঘোষণা করলাম, যা হওয়ার হয়ে গেছে, পুলিশ আর থাকবে না আজ থেকে, তবে কাল পরশু করেই ক্যামেরা বসে যাবে ওই ঘরে আবার। আর ওই দুটো বডি? ওগুলো তো আর পাওয়া যাবে বলে মনে হয় না। আমি ঠোঁট উল্টোলাম। আশিসবাবুর কথা মতো বডিটা এলো ঠিক দুপুর 3:30 নাগাদ। ষষ্ঠীদা রেজিস্টারের সব ডিটেলস এনরোল করলো। তারপর বেসিক প্রিজার্ভেশন মেথড ফলো করে লালটু আর ইরফান সেটা ঢুকিয়ে দিল ভল্টে। এবার 29 নম্বর। আমি এক ঝলক দেখলাম, 33 বছর বয়স, গলায় দড়ি। তার মানে গলার সার্ভিক্যাল ভার্টিব্রা ভাঙা ছাড়া আর কোনো ড্যামেজ নেই বডিতে। আগেই বলেছি, সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে পোস্টমর্টেম করার নিয়ম নেই। আমরা 6:30 নাগাদ সবাই বেরিয়ে এলাম। মনটা কেমন একটা অস্থির অস্থির লাগছিল। সঞ্চয়িতা ফোনে সব শুনে বলল, আরে এ তো মারাত্মক অ্যাডভেঞ্চারাস ব্যাপার গো। তা তোমাদের এডমন্ড কেম্পার আজ আসবে তো? দেখা যাক। আমি সিগারেট টানতে টানতে রাস্তা দিয়ে হাঁটছিলাম। আজ আর ট্যাক্সি নিতে ইচ্ছে করলো না। ভাবছি বাস ধরে চলে যাব বাড়ি। রাতে ঘুম এলে হয়। বড় রাস্তার মোড়ে গিয়ে সবে বাসে উঠতে যাব, আশিসবাবুর ফোন এলো আবার। ডাক্তারবাবু, ঠিক রাত 10:30টায় বাড়িতে রেডি হয়ে থাকবেন। সুজয় বাইক নিয়ে গিয়ে আপনাকে নিয়ে আসবে। কোথায়? কাল যেখানে এসেছিলেন। একজন ডাক্তার লাগবে আমাদের। কি মনের অবস্থা নিয়ে যে বাড়ি গেলাম, তারপর রাত 10:30 অবধি কি করে ওয়েট করলাম, তারপর কখন সুজয়ের সঙ্গে বাইকে চেপে মর্গের পিছনের ঘরে ফেরত এলাম, সেই সবের বিশদ বর্ণনায় আর যাচ্ছি না। শুধু এটুকুই বলতে পারি, অত্যন্ত উত্তেজনায় এতটাই টেন্সড হয়ে পড়েছিলাম যে কোনো কাজই ওইটুকু সময়ের মধ্যে ঠিকভাবে করতে পারিনি। শুধু 1 প্যাকেট সিগারেট ধ্বংস করেছি। সোজাসুজি চলে আসি রাত 11:15 সময় আমার আর সুজয়ের ওই ব্যারাকের ঘরে যাওয়াতে। সেই সুড়ঙ্গ পথ, সেই অন্ধকারে হাতড়ানো, তারপর ফাটলের মধ্যে দিয়ে লাফ মেরে ওই দিকের ঘরে যাওয়া। তবে আজ ওই গলিতে ঢোকার আগে একবার যেন আবছা দেখলাম মর্গের সামনের দিকটায় ঝুনঝুনওয়ালার দোকান থেকে একটু দূরে এগিয়ে একটা পুলিশের ভ্যান দাঁড়িয়ে রয়েছে। আশিসবাবুই কি দাঁড় করিয়ে রেখে গেছেন? কাল অত খেয়াল করিনি। আজ বুঝলাম আমরা ফাটল দিয়ে যে ঘরে যাচ্ছি সেই ঘরেই সোজা আসা যায় আমাদের মর্গের পেছন দিয়ে। তবে সেই পথ লতাপাতা, আগাছা, সাপখোপে ভর্তি। যে আসে সে নিশ্চয়ই এদিক দিয়েই আসে।
না হলে আমাদের মর্গের পেছনের দরজা তো বন্ধ। আশিসবাবু আর আরও দুজন পুলিশ বসেছিলেন একপাশে খাপটি মেরে, যেখান থেকে কেউ এলে বাইরের চাঁদের আলো এসে পড়বে তার মুখে, আর এখান থেকে দেখা যাবে, কিন্তু সে আমাদের বুঝতে পারবে না। আমিও সেখানে গিয়ে গুটিসুটি মেরে বসে পড়লাম। কালকের মরাটা একইভাবে টেবিলের উপর পড়ে আছে, যেন কিছুই হয়নি, শুধু তীব্র দুর্গন্ধ। এরপর শুরু হলো আমাদের অনন্ত প্রতীক্ষা। মশা কামড়াচ্ছে মাঝে মাঝেই, আর কি যেন সুরসুর করছে শরীরের বিভিন্ন জায়গায়। কালকের মতো চোখ নয় তো? আমি থেকে থেকে পাটা নাড়াচ্ছিলাম। আশিসবাবু ফিস ফিস করে বললেন, মাইক্রোস্কোপিকের রেজাল্টে কি পাওয়া গেছে জানেন? লোকটার জেনিটাল অর্গানে। বলতে গেলাম কি, কিন্তু তার আগেই একটা খচরমচর শব্দতে যেন আমরা সবাই চুপ করে গেলাম। একটা বড় কিছু জিনিস যেন ঘষতে ঘষতে নিয়ে যাওয়া হচ্ছে পাতা ভর্তি ওই রাস্তার মধ্যে দিয়ে। সেই শব্দটা এই নিঃশব্দ অন্ধকারে আস্তে আস্তে বাড়তে লাগলো। একসময় মনে হলো ব্যারাকের একদম পিছন দিয়েই যাচ্ছে সেটা। তারপর শব্দটা আবার কমতে লাগলো। তারপর আস্তে আস্তে যেন মিলিয়ে গেল আমাদের মর্গের পেছনের দিকে চলে যেতে যেতে। আমি আশিসবাবুর দিকে তাকালাম। কে বলুন তো এত ভারী শব্দ? আশিসবাবু উত্তর দিলেন না, শুধু তর্জনী ঠোঁটে ঠেকিয়ে আমাকে চুপ করে থাকতে বললেন। একটা মিনিট যেন মনে হচ্ছে এক ঘন্টা। আশিসবাবুর ওই পাশে দুজন পুলিশকে এখনো ভালোভাবে দেখতে পাইনি। আন্দাজে ঠাহর করতে পারছিলাম তারাও উসখুস করছেন। আরও কিছুক্ষণ অতি কষ্টে বসে থাকার পর সেই শব্দটা আবার শুনতে পেলাম। একটা ভারী কিছু কেউ যেন টানতে টানতে নিয়ে আসছে, আর সে আসছে আমাদের মর্গের দিক থেকে। শব্দটা ক্রমেই কাছে আসছে। একটু পরেই সেটা এসে থমকে দাঁড়ালো এই ঘরের দরজার সামনে। আমার বুকে তখন হাতুড়ি পেটার মতো আওয়াজ হচ্ছে। আমার এই স্বল্প কয়েক বছরের ডাক্তারি অভিজ্ঞতায় এই রকম পরিস্থিতিতে কখনো পড়তে হয়নি। এই সময় একটা ক্যাঁচ শব্দ শুনে চমকে তাকালাম। একটা বিশাল কিছু এই ঘরটায় ঢুকছে। বড় গাড়ি না, গাড়ি না, একটা ঠেলা গাড়ি, তার উপরে কিছু একটা শোয়ানো। ঠেলা গাড়িটাকে ঠেলে যে ভেতরে ঢোকাচ্ছে তাকে এখনো দেখতে পারছি না, কিন্তু তার যে এই গাড়িটা ঠেলতে খুব কষ্ট হচ্ছে, আর গাড়ির ওপরে শোয়ানো জিনিসটা যে আজকের লাশটা, সেটা চাঁদের আলোয় দেখতে পাচ্ছি। লোকটা অনেক কষ্টে ঠেলা গাড়িটাকে নিয়ে এলো টেবিলের সামনে। তারপর আগের দিনের লাশটাকে ঠেলে ঠুলে সরালো পাশে। তারপর ঠেলা গাড়ির লাশটার পা দুটো ধরে আস্তে আস্তে ওঠাতে লাগলো টেবিলের ওপরে। আমি নিঃশ্বাস বন্ধ করে দেখছি এই জমাট বাঁধা অন্ধকারে ঘটে চলা নাটকটা। কোনো সন্দেহ নেই অপরাধী আশিসবাবুর টোপে পা দিয়েছে। আজকের পুলিশ পাহারা নেই, কাল পরশু থেকে ক্যামেরা বসবে, সুতরাং আজকের সুযোগ সে আর ছাড়েনি। আশিসবাবু ঠিকই বলেছিলেন, কাঁচা কাজ। পাটাকে ওই টেবিলে তুলে এবার লোকটা মনোযোগ দিয়েছে মুন্ডু সমেত ধরটার দিকে। মিনিট পাঁচেকের কসরতে পাশের বডিটার পাশে সেটাকে শোয়াতে সক্ষম হলো সে। একটু মনে হয় হাঁপিয়ে নিল। তারপর যে কাজটা করলো সেটা ভালোভাবে দেখতে না পেলেও আন্দাজ করতে পেয়ে আমার ঘৃণায় বমি পেয়ে গেল। লোকটা এক হাতে আজকের লাশের পুরুষাঙ্গটা ধরে কচলাতে কচলাতে চরম আসলে সে চুমু খেতে লাগলো ফ্যাকাশে হয়ে যাওয়া ঠোঁটে। তারপর উঠে বসতে গেল লাশটার উপর। আশিসবাবু আর অপেক্ষা করলেন না, তড়িৎ গতিতে উঠে হাতের রিভলভারটা তাক করলেন, আর পাশের পুলিশের হাতে হঠাৎ জ্বলে ওঠা জোরালো টর্চটা অপরাধীর মুখের উপর সোজাসুজি আলো ফেলে তাকে তো বটেই, আমাকেও স্তম্ভিত করে দিল।
যে হাতে বিকৃত লালসায় মৃতদেহের যৌনাঙ্গ থেকে অপরাধী তার খিদে মেটাতে চাইছে, সেই হাত দুটোকে আমি খুব ভালোভাবে চিনি। আমাদের প্রতিদিন সেই হাতই মর্গে খেতে দেয় পরম মমতায়, মাতৃস্নেহে মালতী মাসি। পরের দিন সকালে আমরা সবাই ষষ্ঠীদার ঘরে বসেছিলাম। আশিসবাবু আর সুজয়ও এসেছিলেন রুটিন কিছু প্রশ্ন করতে। কেউ কথা বলছিলাম না। বিশ্রী একটা অনুভূতি দাঁড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল সবাইকে। ষষ্ঠীদাই প্রথম মুখ খুলল। দাসপাড়ার বস্তিটাকে আমি খুঁজে পেতে নিয়ে এসেছিলাম। শুনেছিলাম তিন কুলে কেউ নেই। কয়েক বছর আগে কোথাও থেকে এসে ওখানে থাকতে শুরু করে। ভেবেছিলাম সেটি আছে বলে মনে হয় বিয়ে করেনি। এরকম যে নোংরামি থাকতে পারে তা কি করে জানবো? আমার সঙ্গে কত গল্প করত, বলেছিল বাপ মা ছোটবেলাতেই মারা গেছে, কাকার কাছে মানুষ, সেও নাকি খুব অত্যাচার করত, বিক্রিও করে দিয়েছিল ছোটবেলায় একবার। ছোট থেকে অত্যাচার বা হিংসার শিকার হয়েও নেক্রোফিলিয়ার জন্ম হতে পারে। তীব্র আক্রোশ আর চাপা কষ্ট থেকেও এই প্রবৃত্তির জন্ম হয়। সঞ্চয়িতার বলা কথাগুলো মনে পড়ে গেল আমার। আমি একটা নিঃশ্বাস ফেলে আশিসবাবুর দিকে তাকালাম। ওই জন্যই ভদ্রলোক মহিলা পুলিশ নিয়ে এসে ভ্যানে বসিয়ে রেখেছিলেন কাল রাতে। আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে এটা কোনো মহিলার কাজ, তাও মালতী মাসি। কিন্তু আপনি কি করে বুঝলেন? প্রথম দিন 19 নম্বর ভল্টের সামনে কাদামাখা টাটকা পাতা পড়ে থাকতে দেখেছিলাম। সেটা ছিল কলমি শাকের পাতা। তারপর যখন শুনলাম আপনাদের ওই রান্নার লোক অন্য সময় আনাজ বিক্রি করে, তখন একটা খটকা লেগেছিল। তখন ভেবেছিলাম ও হয়তো হেল্পার মাত্র। তারপর লাশ পাওয়া যেতে মাইক্রোস্কোপিক পরীক্ষায় পেনিসে ভাজাইনাল এপিথেলিয়ামের স্পষ্ট স্যাম্পল পাওয়া গেল। আমরা নিঃসন্দেহ হলাম যে কঙ্কাল পাচার বা অর্গ্যান পাচারের গ্যাং নয়, কোনো পুরুষও নয়, এটা কোনো মহিলার কাজ, এবং কাঁচা কাজ। ভেবে দেখলাম ওই রান্নার মহিলার পক্ষেই কাজটা সবচেয়ে সহজ। রান্নার বাসন ধুয়ে পেছনের দরজাটা বন্ধ করার ভান করে চলে যায়। পরে নিজের আনাজ বেচার ঠেলাগাড়ি নিয়ে ওই অন্ধকার গলি দিয়ে সবার অলক্ষ্যে এসে ঢোকে, লাশ নিয়ে চলে যায় ওই ব্যারাকে। কিন্তু আগের লাশটা? আমরা খোঁজ চালাচ্ছি, সম্ভবত পুঁতে দেওয়া হয়েছে ওই জঙ্গলি কোথাও। 2 বছর ধরে কাজ করছে, এতদিন কিছু করলো না, তাহলে হঠাৎ এখন? ভেতরে ভেতরে প্রবণতাটা হয়তো নিশ্চয়ই ছিল, কিন্তু সেটা আমি আপনি জানবো কি করে বলুন তো? এখানে ক্যামেরা খারাপ হতে সুযোগ পেল। আমার তো মনে হয় মর্গে রান্না করতে আসার একটা কারণও এটাই ছিল। না হলে চট করে কোনো মহিলা মর্গে রান্না করতে আসতে তো চাইবে না। কি বলেন ডাক্তারবাবু? কিন্তু মালতী মাসি একজন মহিলা হয়ে একটা লোকের লাশ টেনে নিয়ে গিয়ে এত কিছু করতে পারতো কি করে? তুমি আর কি বুঝবে লালটু? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে জানলা দিয়ে সেই দূরের রহস্য ভরা জঙ্গলের দিকে তাকালাম। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু মানুষকে দিয়ে অনেক কিছুই করাতে পারে। শৈশবের তিক্ত স্মৃতি জন্ম দিতে পারে অনেক বিকৃতির। সেই বিকৃতি প্রশমিত করতে কে যে কখন কি পন্থা নেয় তা কেই বা বলতে পারে। কত শিশু ছোটবেলাতেই কত বিকৃত মনস্ক পশুর লালসার শিকার হয়, কত বাচ্চা মেয়ে ধর্ষিতা হয়। আমরা দুদিন আহা উহু করি, তারপর ভুলে যাই। কিন্তু সেই শিশুর মনে কি ছাপ পড়ে, বড় হয়ে সেই রাগ কোন দিকে টার্ন নেয় তা কি আমরা জানি? নাকি জানতে চেষ্টা করি? উল্টে উপেক্ষায়, অবহেলায় তাকে এক ঘরে করে দিই। মালতী মাসির মায়া, মমতা, স্নেহ এইগুলো থাকলেও ছোটবেলার অত্যাচার, বড় হয়ে সেটি হওয়ার কারণে লোকের উপেক্ষা, এক ঘরে হয়ে যাওয়া, কারোর ভালোবাসা না পাওয়া, এইসবই হয়তো ওর মনের অবচেতনে জন্ম দিয়েছিল
এই বিকৃত সবকামিতা। সবার সামনে প্রতিবাদী হওয়ার সাহস ছিল না, তাই গুমড়ে কষ্ট পাওয়ার থেকে জন্ম নিয়েছিল নিজের রুল করতে চাওয়ার এক সুপ্ত আকাঙ্ক্ষা, যেখানে সে নিজেই শাসকের ভূমিকা নেবে, অন্য পক্ষ বাধা দিতে পারবে না আর ওকে ঘৃণাও করতে পারবে না। জটিল মনস্তত্ত্ব। সবাই আলোচনা করছে, যুক্তি সাজাচ্ছে, ঘৃণা উগড়ে দিচ্ছে মালতী মাসির প্রতি, কিন্তু আমি যেন অন্য সবার মতো বিষ উগড়ে দিতে পারলাম না। মাথা নেড়ে উঠে দাঁড়ালাম। সঞ্চয়িতাকে জানাতে হবে ফোন করে। আমাদের নেক্রোফিলিয়াক একাই দোষী নয়, মালতী মাসি একাই অপরাধ করেনি, সমাজও আছে ওর সঙ্গে। এই সমাজ ওকে অপরাধী বানিয়েছে, উপর্যুপরি অবহেলায় অত্যাচারে শৈশব নষ্ট করে ঠেলে দিয়েছে পাঁকের অন্ধকারে। তাই দায় আমাদের প্রত্যেকের থেকেই যায়। শুনছিলেন দেবারতী মুখোপাধ্যায়ের কলমে এক দুর্ধর্ষ কাহিনী, মর্গের নেকড়ে ইঁদুর। গল্পের সূত্রধারের ভূমিকায় আমি দীপম। গল্প পাঠে অভিজিৎ। অন্যান্য চরিত্রে বর্ষা, দীপম, অভিজিৎ, দেবস্মিতা, বাল্মীকি, শুভম, সৌরভ, শুভদীপ, আদিত্য এবং অভ্র। নাট্য রূপান্তরে দেবস্মিতা, শব্দ সংযোজনে রিম্পা, আবহ ও স্পেশাল এফেক্টসে অভ্র, প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু মণ্ডল, সম্পাদনা ও নির্দেশনায় অভ্র এবং সমগ্র পরিচালনায় দেবারতী মুখোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্প ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের গল্পে। সময়টা মনে আছে তো? শনিবার ঠিক রাত 8টা 27 মিনিটে। শুভরাত্রি।